সংস্কার নিয়ে ঐক্যমত্য গড়তে চায় সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সাথে বৈঠক। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় জামাত, জানালেন দলের নায়েবে আমির। সংস্কার দ্রুত শেষ করার দাবি। এবং বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। সীমান্তে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ব্যবহার করতে পারবে বিজিবি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ ও জুলাই ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জুলাই ঘোষণা নিয়ে আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে বলে আশা করেন তিনি। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এর সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে জ্যাকবসনকে জানানো হয়। নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স দেশের উন্নয়ন এবং সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। জনগণের প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এই কথা জানান। বলেন, স্বচ্ছ শুদ্ধ ভোটার তালিকা মাঠ কর্মীদের সচেতনতার উপর নির্ভর করবে। ভোটার তালিকায় যাতে কোনো অসততা, অনীহার অভিযোগ না আসে, কর্মকর্তাদের এমন পরামর্শ দেন তিনি। বলেন, সঠিক ভোটার তালিকা করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না। এসব অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতিসংঘের নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় সংগঠনের এই অবস্থান তুলে ধরেন তিনি। অহেতুক দেরি না করে দ্রুত ও প্রয়োজনীয় সংস্কার শেষে তিনি নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। মেহরার সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর গুলশানে জাতিসংঘ কার্যালয়ে বিশ্ব সংস্থাটির নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে জামাত ইসলামীর নেতারা। দলটির পক্ষে নেতৃত্ব দেন নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আলোচনা শেষে নায়েবে আমির বলেন, তার দল যে কোনো আন্তর্জাতিক সংস্থার সহযোগিতাকে স্বাগত জানায়, কিন্তু হস্তক্ষেপ চায় না। আমরা বলেছি, আমরা যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে ওয়েলকাম করি সহযোগিতার জন্যে, তবে ইন্টারফেয়ার করার জন্য নয়। সুতরাং উইদাউট ইন্টারফেয়ারেন্স যদি আমাদের টেকনিক্যাল এবং ফান্ডিং সহযোগিতা করে, সেটার জন্য আমরা বলেছি ইউ আর ওয়েলকাম। এ সময় তিনি আরও বলেন, সংবিধানের কিছু মৌলিক বিষয়ে পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। জরুরি রিফর্মস করা এবং কিছু ইলেকট্রাল ল চেঞ্জ করা, যেটা ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করবে এবং বেশি অথরিটি দেবে, আমরা সেটির উপর জোর দিয়েছি। এবং সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার, যেটা আমরা বলেছি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কন্টিনিউ করতে পারবে না। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। এই সব বিষয়েও আমরা বলেছি যে রিফর্ম হওয়া দরকার। রিফর্মসের নামে অযথা সময় ক্ষেপণ করা, এটাও সঠিক হবে না। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হইতে হবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। জানা গেছে, রাজধানী যাত্রাবাড়ী থানার জিশান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আবদুল্লাহ আল মামুনের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়া যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলা আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু চৌধুরী, আব্দুল্লাহ আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে আজ সকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে 16 জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা পুলিশের সাবেক 3 সদস্যকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি দেওয়ার আবেদনের শুনানি হয়েছে, যার আদেশ দেওয়া হবে আগামী বুধবার। পিটিশন শুনানির আগে আরও 3 জন আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 2 জনের ব্যাপারে নতুন গ্রেপ্তারি পরোয়ানা আর 1 জনের বিরুদ্ধে আগে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছিল, তাকে আজকে গ্রেপ্তার করে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এই 3 জনের ব্যাপারে একজন হচ্ছে কোনাবাড়ির ঘটনায় আপনারা যে হৃদয় কথা জানেন, হৃদয়কে যেভাবে মারা হয়েছিল, একদম চারিদিক দিয়ে ঘেরাও করে বুকে ঠেকিয়ে গুলি করা হয়েছিল, সেই মামলায় একজন আসামি, একজন যাত্রাবাড়ির ওখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল, আরেকজন হচ্ছেন আরেকটা ছিল উত্তরার ঘটনায়, যাই হোক আমরা তার নাম আমরা বলছি না আপনাদের কাছে। এই 3 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। সমালোচনার মুখে থাকা পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করতে যাচ্ছে সরকার। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, পোশাকের সাথে সাথে বাহিনীর সবারই মানসিকতা পরিবর্তন হবে বলে আশা করছে সরকার। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। সমসাময়িক নানা বিষয় নিয়ে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নর্মাল আইন শৃঙ্খলা ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস আমাদের সীমান্তের ব্যবস্থাটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত হয়েছে। পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনীগুলোর মনোবলের পরিবর্তন হবে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। এ সময় সীমান্ত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো সমস্যা এড়াতে সীমান্তে বিজিবিকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। যে মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি প্রয়োগ করার জন্য। দেশে এখনো 33,648 জন অবৈধ বিদেশি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 31 জানুয়ারির পর যারা অবৈধভাবে বসবাস করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে আসে তারা আমাদের 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপ তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী আব্দুস সোবহান গোলাপ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা সম্পদ ক্রোকের তালিকায় আছে মিরপুরের একটি 5তলা বাড়ি। এর বাইরে রয়েছে যুক্তরাষ্ট্রের 9টি স্থাবর সম্পদ। এর মধ্যে 8টি হচ্ছে সিঙ্গল রেসিডেন্সিয়াল কন্ডো ইউনিট, আরেকটি হচ্ছে ডুয়েল ফ্যামিলি ইউনিট। এদিকে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে রাজধানী মোহাম্মদপুরে মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল আজকের মধ্যে বাতিলসহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এছাড়া পরীক্ষা পদ্ধতি বাতিলসহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও করেন তারা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা
প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন। মেডিকেলে কোনো মুক্তিযুদ্ধ কোটা শিক্ষার্থীরা চান না উল্লেখ করে বলেন, পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য 2 ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী মেডিকেল ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। এদিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান জানিয়েছেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী ফল প্রকাশ করা হয়েছে। ত্রুটি থাকলে 3 দিনের মধ্যে সংশোধন করা হবে। উত্তরের জনপদ পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলা সূর্যের আলো মিলছে না, আর আলো মিললেও তাতে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। সকাল 9টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা 10.5 ডিগ্রিতে নেমে আসে। এর আগে রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঘন কুয়াশায় ঢেকে থাকছে সড়ক ও আশপাশের এলাকা। যানবাহন চলাচল করছে আলো জ্বালিয়ে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না স্থানীয়রা। হিমেল হাওয়ার দাপটে মানুষের জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, জানুয়ারি মাস জুড়ে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজ এবং পরিবারের সদস্যদের সবার আগে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল। সকালে রাজধানীর সেগুনবাগিচা মাদকের কুফল ও প্রতিকার শীর্ষক জাতীয় সেমিনারে কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণের আইনের পাশাপাশি সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। This is my view as the biochemist. আমি যেটা হিসাব করতেছি যে জাস্ট ইউ -30 years from your লাইফ স্প্যান। এখন 70 years আছে, যিনি ইয়াবা খাচ্ছেন তার লাইফ স্প্যান সাধারণত আমি যদি ধরি উনি 30 বছর বয়সে ফুল অ্যাডিক্ট হয়ে যাচ্ছেন। 35 থেকে 40, 35 পর্যন্ত উনি অ্যাডিক্ট থাকতে পারেন, 40 উনি মারা যাবেন, 40 থেকে 42-তে ওনার লাইফ স্প্যান নেমে আসবে। আমরা যতটুকু করছি তার চেয়ে বড় প্রয়োজন পরিবারের মধ্য থেকে উদ্যোগ নেওয়া, সমাজের মধ্য থেকে উদ্যোগ নেওয়া। যে কাজটা আমি বিশ্বাস করি যে আজকে এই সেমিনারের মাধ্যমে যেটা শুরু হয়েছে, এইটা ধীরে ধীরে আমাদের পাড়া মহল্লায় মসজিদগুলোতে পরিবারে সবার মধ্যে ছড়ায় যাবে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কুয়েতে অ্যাম্বাসেডর গ্রুপ অফ কোম্পানি 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠানটি কুয়েতে পণ্য আমদানি করে বাংলাদেশকে রেমিটেন্স যোগানোর পাশাপাশি অবদান রাখছে কয়েকটি দেশের অর্থনীতিতে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা। আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। কুয়েতের সফলতার সঙ্গে ব্যবসা করছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান অ্যাম্বাসেডর গ্রুপ অফ কোম্পানি। জমকালো আয়োজনে কুয়েতে অ্যাম্বাসেডর গ্রুপ অফ কোম্পানির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুখাই আলী লুৎফর রহমান সহ তুরস্ক ও ভুটানের রাষ্ট্রদূত। It is an honor for me to join you all tonight and to address this esteemed gathering. I extend my gratitude to Mr. Mukhai Lutfur Rahman and the team of Ambassador Group. Working for us, all these management people always giving the support for importing product different country and different sector. Those will be our icon and those will be our key. If your company is called Ambassadors, I'm very thankful and congratulations for the 31st anniversary. The famous shop here, the regional supermarket belong to you, the CEO, Mr. Rahman, and
is a Bangladesh related. So I take this opportunity to congratulate you for the 35th years and for all this. And next year, Bhutan should join your company. পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন আমন্ত্রিত অতিথিরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ হলো সনি স্মার্ট প্রেজেন্ট স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কন্টেস্ট 2024। রাজধানীর আগারগাঁওয়ের জহির স্মার্ট টাওয়ারে বাংলাদেশে জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড দেশের প্রথমবারের মতো এই আয়োজন করে। 1700 প্রতিযোগীদের মধ্যে 25 শিল্পী গ্র্যান্ড ফিনালেতে সুযোগ পান। অনুষ্ঠানে বিচারক ছিলেন গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক কিশোর দাস, সঙ্গীত শিল্পী ও পরিচালক সাজিয়া সুলতানা পুতুল এবং সঙ্গীত শিল্পী ইসফাতরা রনি। উপস্থিত ছিলেন স্মার্ট প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সঙ্গীত শিল্পী লিলিন মুন, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের মহাব্যবস্থাপক সারার জাহান চৌধুরী, হেড অফ মার্কেটিং আজাদ রহমান সহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সংবাদ শিরোনামগুলো জানিয়েছি আমরা একবার। সংস্কার নিয়ে ঐক্যমত্য গড়তে চায় সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সাথে বৈঠক। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় জামাত, জানালেন দলের নায়েবে আমির। সংস্কার দ্রুত শেষ করার দাবি। এবং বদলে আছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। সীমান্তে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ব্যবহার করতে পারবে বিজিবি। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।